দর্শক, একের পর এক সংঘাত, যুদ্ধ, ক্ষমতার পালাবদল, নির্বাচনের ডামাডোল সবকিছু মিলিয়ে টান টান উত্তেজনার এক বছর ছিল 2024। বলা যেতে পারে একেবারে উত্তাপ ছড়ানো একটি বছর দেখেছে গোটা বিশ্ববাসী। এবং সেই বছর পেরিয়ে যখন নতুন বছর আমাদের দ্বার প্রান্তে, তখন কেমন আমরা দেখতে যাচ্ছি বিশ্ব পরিস্থিতি, কেমন হতে যাচ্ছে রাজনীতির মেরুকরণ, সবকিছু নিয়ে আজ আমরা আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আমার আজকে নির্ধারিত বিষয় নতুন বছরে বিশ্ব রাজনীতি। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে সম্মানিত দুজন অতিথি এই মুহূর্তে উপস্থিত আছেন। যদি শুধু তাদের একটু পরিচয় করে দিই। আছেন ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত জানাই। এবং আছেন মাসুদ করিম, সাংবাদিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, স্বাগত জানাই এই আয়োজনে। নতুন বছরের বিশ্ব রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই। শুরুতেই যে বিষয়টি আসলে আলোচনা করতেই হয় সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের, আমরা যদি বলি ইতিহাসে এরকম দাবানল খুব কম আসলে রেকর্ড হয়েছে বলা যায়। লস অ্যাঞ্জেলসে যে দাবানল আমরা দেখছি, প্রায় 11 জনের প্রাণহানি ঘটেছে, হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এবং এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা অদ্ভুত দৃশ্য, সেটি হচ্ছে যে এর মধ্যে প্রাণ বাঁচানোর জন্য যখন আহাজারি চলছে, তখন লুটতরাজ কিন্তু সেখানে থেমে নেই, সেটি তো চলছেই। আমরা এই বিষয়টি নিয়ে যদি একটু শুরুতে আলোচনা করার জন্য যেতে চাই, ডক্টর নিলয় রঞ্জন বিশ্বাস, আপনার কাছে আসি। একেবারে ভয়াবহ একটি পরিস্থিতি, নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক একটি পরিস্থিতি। আপনি কেমন পর্যবেক্ষণ করলেন? আপনার পর্যবেক্ষণ অত্যন্ত দুঃখজনক নিঃসন্দেহে। এবং যে সময়টা এই ধরনের ওয়াইল্ড ফায়ার আমরা দেখলাম, কারণ একই সাথে আমেরিকার আরেকটি জায়গায় আমরা তুষারঝড় দেখছি। ইনফ্যাক্ট কানাডার অবস্থাও একেবারেই বিপরীতমুখী যদি আবহাওয়ার অবস্থা বলি। কিন্তু সেরকম একটা জায়গায় যখন আমরা দেখি যে শুষ্ক মৌসুমে হয়, সাধারণ মানুষ হিসেবে যেহেতু আবহাওয়া সম্পর্কে অতটা অভিজ্ঞতা নাই যেটা অনুভূত করার মতো জায়গা থেকে, বা এই ধরনের যখন আমরা একটা প্রাকৃতিক বিপর্যয় দেখি সেইখানটাতে, কিন্তু এখনকার এই দাবানলটা মনে হচ্ছে কি এই সময়ে যেভাবে ঘটলো, এটা একটা বড় প্রশ্ন আসে হচ্ছে যে প্রাকৃতিকভাবে, যদিও বলা হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার এবং বাতাসের যে গতিবেগ, সেই গতিবেগ এই আগুনকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। কিন্তু আমরা অনেক সময় এই জিনিসগুলো পড়ি, যেরকম অ্যানথ্রোপোসেনিক আমরা বলি, যে মনুষ্যসৃষ্ট যে ধরনের বিপর্যয়গুলো হয়, তো সেটা হয়তো বা ইনভেস্টিগেশন করে পরবর্তীতে দেখার বিষয়। কিন্তু এর যে ক্ষয়ক্ষতিটা হয়েছে বৃহত্তর লস অ্যাঞ্জেলেস এলাকায়, এবং মানে প্রচুর বাস্তুচ্যুত হয়েছে, যেটা আপনি খবরে বললেন, এবং একই সাথে এর যে প্রভাবটা সেটা আমরা দেখব কিন্তু এরও পরে। কারণ মূল বিষয়টা হচ্ছে যে এখন মূল জায়গাটা হচ্ছে যে যারা ফার্স্ট রেসপন্ডার রয়েছে, ফায়ার ডিপার্টমেন্ট, তারা কাজ করছেন। এর মধ্যে এই ধরনের নিউজও আসছে যে ধরনের ওয়াটার প্রেশার থাকা উচিত, যেটা দিয়ে এই ধরনের মোকাবেলা করা যেতে পারে, এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবেলা করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সেটাও একটা ইনভেস্টিগেশনের বিষয় হচ্ছে। আমরা দেখছি যে এর গভর্নরের জন্য, প্লাস আমরা আরও দেখলাম যে আসলে মানে বিস্তীর্ণ লোকালয় যেভাবে আক্রান্ত হয়েছে এই ঘটনাটার মধ্যে, যেখান থেকে আমরা দেখলাম যে সাধারণ মানুষের বাড়িঘর, সেলিব্রিটিদের বাড়িঘর, যাদেরকে নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, সেই সংখ্যাটা বিপুল পরিমাণে। সুতরাং এই ঘটনাটা আপাতত অ্যাড্রেস করা এবং প্রাণহানি কমানো, কিন্তু এর থেকেও বড় বিষয় আসবে হচ্ছে যে পুনরায় যারা বাস্তুচ্যুত হলেন তাদেরকে আবার যখন এই জায়গাটায় ফিরিয়ে আনা হবে বা রিহ্যাবিলিটেশন করা হবে, সুতরাং সেখানকার যে কস্ট, যে অর্থনৈতিক যেই মাপকাঠিটা রয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাবে লোকাল গভর্নমেন্টের জন্য, অর্থাৎ আমরা বলছি যে স্টেট গভর্নমেন্টের জন্য। এবং অবভিয়াসলি আমরা জানি যে খুব শীঘ্রই সেখানে একটা পট পরিবর্তন হচ্ছে। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আসছেন। ক্যালিফোর্নিয়া হিস্টোরিক্যালি ডেমোক্রেটদের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা দেখলাম যে গভর্নর আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্টকে যে ভিজিট করার জন্য পুনরায় ক্যালিফোর্নিয়া, এবং সাহস দেওয়ার জন্য মানুষজনকে, সেটাও একটা দেখার বিষয়। আমরা জানি যে এই ধরনের বিপর্যয়ে তো শুধুমাত্র প্রাকৃতিক ঘটনা না, এটা একটা রাজনৈতিক ঘটনা, সুতরাং সেই জায়গাটাও আসলে দেখার বিষয় যে কি করে, মানে অনেকখানি নির্ভর করছে যে এই গভর্নর কি করে এই বিষয়টাকে সামাল দেয়, এবং তার পপুলারিটি এবং তার সবকিছু মিলিয়ে, এবং সাধারণ মানুষ সকল মিলে। অনেকেই আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন মিডিয়াতে যে এক ধরনের সম্মিলিত প্রচেষ্টা চলছে, একই সাথে হয়তো বা কিছু বিভিন্ন ধরনের কমেন্টসও আমরা দেখছি, বাট নানা ধরনের। সেগুলো নিয়ে যদি একটু মাসুদ করিম আপনার কাছ থেকে একটু জানতে চাই। নানা ধরনের মন্তব্য, কেননা যখন নতুন
নতুন ইলেক্টেড প্রেসিডেন্ট যখন বলছেন যে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দেব, তার ঠিক একদিন বা দুদিনের মাথায় যখন এ ধরনের ঘটনা ঘটে তখন নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া আমরা দেখতে পাই যে এটি প্রকৃতির কোনো বিচার কিনা, তা নানা ধরনের মন্তব্য তাদের কাছ থেকে আসছে যে প্রকৃতির চরম প্রতিশোধ নেওয়া কিনা। আপনার পর্যবেক্ষণ কি বলেন? এটা তো প্রকৃতির প্রতিশোধটা তো আর ওই মন্তব্যের কারণে আসে নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে এটা তো প্রফেসর নিলয় রঞ্জন বিশ্বাস ডিটেলে বললেন যে এখানকার পরিস্থিতিটা কি। তো আমার যেটা বক্তব্য সেটা হলো যে এখন যে গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে এটা তো নিশ্চয়ই তারা একটা অনুসন্ধানে, যেটা নিউজে বলা হচ্ছে যে একটা ইনভেস্টিগেশন হবে কিভাবে কি দাবানলটা হলো বা কি হলো, কিন্তু এটা জেনারেলি বলা যায় যে বৈশ্বিক জলবায়ুতে একটা ব্যাপক পরিবর্তন আসছে এবং সায়েন্টিস্টরা, যেটা জাতিসংঘের প্যানেলের সায়েন্টিস্টরা বারবারই বলে আসছেন যে এটা মনুষ্য সৃষ্ট এবং সেই জন্যই তারা কপ বৈঠক করেছেন এবং একটা মিলিতভাবে এই জলবায়ুর উষ্ণতাটাকে মোকাবেলা করার চেষ্টা তারা করেছেন। কিন্তু এখানে একটা জিনিস লক্ষণীয় যে গতবারও যখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন তিনি কিন্তু এটার বিরুদ্ধে ছিলেন। তিনি বললেন যে এটা কিছু না, এটা ন্যাচারাল, এগুলি মানুষ সৃষ্টি বা এটার মোকাবেলারও কিছু দরকার নেই। যে কারণে উনি প্যারিস চুক্তি থেকে বেরিয়ে আসা, তারপরে জলবায়ু সংক্রান্ত যতগুলি এর থেকে বেরিয়ে আসছিলেন। কিন্তু এইবার যখন দেখা যাচ্ছে যে এটা একটা রিয়েল, ইটস নট এ মানে কোনো কাল্পনিক কোনো বিষয় না, এটা তার দেশও যখন দেখছে, তো আমার একটা ধারণা যে ইনাগুরেশন হবে ওনার 20 তারিখে প্রেসিডেন্ট হিসেবে, তার আগে এত বড় একটা বিপর্যয় উনি যখন দেখবেন, আমার একটা আশা থাকবে যে ট্রাম্প এটা রিয়েলাইজেশন করবেন যে বিশ্বকে মানে এককভাবে, মানে আমেরিকা ফার্স্ট হোক আর যাই হোক, এককভাবে পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে না, বিশেষ করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে। সেটা আপনি ঠিকই বলছেন, প্রকৃতির সাথে লড়াই করার শক্তি কারণ নাই যদি সেটাকে আমরা সম্মিলিতভাবে সেটার সাথে অ্যাডজাস্ট না করি। তো আমার ধারণা যে একটা গ্লোবাল ওয়ার্মিং মোকাবেলার জন্যে কোপের মাধ্যমে বিশ্ব নেতৃবৃন্দ যে ধরনের কমিটমেন্টগুলি করেছেন সেইগুলি বাস্তবায়ন করা, অর্থাৎ বৈশ্বিক উষ্ণতাটাকে একটা রেঞ্জে নামিয়ে রাখা এবং যেসব এলাকায় তার প্রভাব পড়েছে, বিশেষ করে আমাদের দেশের মতো লো লাইং কান্ট্রিগুলিতে, সেগুলিকে অ্যাডজাস্ট করার জন্য যথেষ্ট অর্থায়ন করা, যারা ধনী দেশ, যাদের পলিউশন এই সমস্ত। তো এই যে অ্যাকর্ড, যেটা আমি বলবো, সেই অ্যাকর্ডের প্রতি এখানে ডোনাল্ড ট্রাম্পকে ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি, কারণ তিনি একটা সবচেয়ে বিশ্বের শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে সামরিক দিক থেকে দেশের প্রেসিডেন্ট ইলেক্ট এবং হতে যাচ্ছেন, মানে ইনাগুরেশন হতে যাচ্ছে। সুতরাং এই ব্যাপারে আমার মনে হয় যে একটা বৈশ্বিক চাপ আবারও সৃষ্টি করতে হবে তার উপর। জি, ধন্যবাদ ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস। আমেরিকার সামনে আসলে অনেক চ্যালেঞ্জ, বিশেষ করে গোটা বিশ্ব যেখানে মুখে আছে যে আমেরিকা আসলে কি ধরনের পদক্ষেপ নেয়। বিগত যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন, তিনি ঠিক ডোনাল্ড ট্রাম্প যেদিন ক্ষমতা গ্রহণ করবেন তার 5 দিন আগে তার বিদায়ী ভাষণ দিতে যাচ্ছেন, সেদিকেও সবার নজর থাকবে নিশ্চিতভাবে। কি ধরনের বিশ্ব রাজনীতির পরিস্থিতিকে তিনি আমেরিকাকে রেখে যাচ্ছেন সেদিকে সবার নজর নিশ্চয়ই থাকবে। আপনার চোখে কি মনে হয় জো বাইডেন কেমন আমেরিকা উপহার দিয়ে যাচ্ছে? খুবই মানে ইন্টারেস্টিং প্রশ্ন এই কারণ হচ্ছে যে যখন ডোনাল্ড ট্রাম্পকে প্রথমবার পরাজিত করে, রিপাবলিকান গভর্নমেন্টকে পরাজিত করে জো বাইডেন ক্ষমতায় আসেন, তখন ডেমোক্রেটদের প্রতি একটা আকাশচুম্বী প্রত্যাশা আমেরিকার জনগণের প্রতি ছিল এবং তারই একটা প্রতিফলন আমরা সেই ম্যান্ডেটে দেখেছিলাম। সেক্ষেত্রে একটা বড় বিষয় এবং অ্যানালিসিস অনেকেই করেছেন যে বিগত 4 বছরে আসলে ডেমোক্রেটরা, পার্টিকুলারলি জো বাইডেন, ওনার নেতৃত্বে কতখানি সেই জায়গাগুলো অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাগুলো সকলে যে জায়গাটায় মানে হাইলাইট করেন, এটা হচ্ছে যে অর্থনৈতিক মুক্তির জায়গাটা বা ডেভেলপমেন্টের জায়গাটা সাধারণ মানুষের ক্ষেত্রে সেটা কত বড় ছিল। এবং আমরা সকলে জানি যে যদিও আমরা অ্যানালিস্ট হিসেবে, আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র হিসেবে আমেরিকার পাওয়ারের ভূমিকাটা অনেকটা হাইলাইট করি, কিন্তু আমেরিকার নির্বাচনের ক্ষেত্রে বা একটা বিদায়ী গভর্নমেন্টকে যখন মূল্যায়ন করবে আমেরিকার জনগণ, তখন জাতীয় উন্নয়নের ক্ষেত্রে আসলে কি ভূমিকা সেই সরকারের ছিল সেটাই মূল বিষয় হয়ে যায়। ওই জায়গাটাতে অনেকেই এই অর্থনৈতিক বিষয়গুলোকে নিয়ে, সামাজিক উন্নয়নের বিষয়গুলোকে নিয়ে, মাইগ্রেশন ইস্যুগুলোকে নিয়ে হাইলাইট করার চেষ্টা করেন, যেহেতু আমরা জানি যে এই জায়গাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইভেন এখনও অনেকে বলছেন যে আমেরিকার লিটারেসির রেটটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা হয়তো চিন্তাই করি না, আমরা মনে করি যে আমেরিকা ডেফিনেটলি এডুকেশনের কনটেক্সট থেকে অনেক উপরের দিকে অবস্থান করা একটা দেশ।
কিন্তু এটাও নির্ধারণ করে যে যে জায়গাগুলোতে আসলে যুক্তরাষ্ট্র তার শক্তিমত্তার বহিঃপ্রকাশ করতে গিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে, আসলে আভ্যন্তরীণ জায়গায় সাধারণ মানুষ কি সেই জায়গাগুলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে কিনা, ওটা নিয়েই হয়তোবা জো বাইডেনকে তার ডিফেন্সে বক্তব্যটা দিতে হবে যে বিগত 4 বছর তিনি যা করেছেন সেটা আমেরিকার জাতীয় স্বার্থ, উন্নতি, এই সব কিছুর জন্য কতখানি গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি একই সাথে অলরেডি ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতামালা দিয়েছেন তার ক্যাম্পেইনে বা নির্বাচনে জয়লাভের পরে, তাতে আমরা বুঝতে পারি যে আসলে সেখানে অনেকগুলো ফারাক রয়েছে, যে কারণেই মানুষের ম্যান্ডেটটা হয়তো এবার রিপাবলিকানদের কাছে গেছে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো ইন্টারনাল বা আভ্যন্তরীণ যেই চ্যালেঞ্জগুলো সেগুলো অনেক সামনের যে গভর্নমেন্ট আসছে তার জন্য, এবং যে কারণে আমরা কিছুটা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের যে বক্তৃতাগুলো রয়েছে সেটা তার মধ্যে অনেকগুলো জায়গায় বেশ স্ট্রং কিছু স্টেটমেন্ট উনি বহু আগে থেকে দিয়ে রাখছেন। যেমন উনি একবার বলছেন যে চায়নার সাথে খুবই স্ট্রং একটা ট্যাক্স এবং ট্যারিফ পলিসিতে যাবেন এবং চাইনিজ পণ্য আমেরিকায় ঢোকাই মোটামুটি মুশকিল হয়ে যাবে এই পরিমাণ জায়গা। সুতরাং আমরা বুঝতে পারছি যে অর্থনৈতিক জায়গায় চায়নার সাথে ইউনাইটেড স্টেটসের একটা গুরুত্বপূর্ণ মুখোমুখি অবস্থান হয়তো সামনে আমরা দেখতে পাবো, যেখানে এই জায়গাটাকে লেজিটিমেসি দেওয়া হচ্ছে এই চিন্তা করে যে এটা আমেরিকার জাতীয় স্বার্থ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। একই জিনিস খুব ইন্টারেস্টিংলি আমরা কানাডার সাথে এক ধরনের আলোচনা দেখতে পেলাম আর কি। সো এই জায়গাগুলো ডোনাল্ড ট্রাম্প বলে একটা বিষয় তো উনি তো জিতে গেছেন, এখন তো ওনার রিটোরিক পলিসির দরকার নাই, উনি হয়তো এখন যে কথাগুলো বলছেন সেগুলো অবশ্যই চেষ্টা করবেন বাস্তবায়ন করার জন্য। আরেকটা বিষয় সবসময় থাকে সেটা হচ্ছে যে ইললিগাল ইমিগ্রেন্টস, এটা রিপাবলিকানদের একটা স্ট্রং পলিসি টু স্টপ ইলিগাল ইমিগ্রেশন, এবং এটা যখন আসে তখন নজরটা সবচেয়ে আগে যায় হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং বিশেষ করে তার নেইবারিং কান্ট্রি মেক্সিকো দিক থেকে শুরু হওয়া যে দেশগুলো রয়েছে, যেখান থেকে কার্যত আনডকুমেন্টেড মাইগ্রেশনের অনেক এলিগেশন থাকে। তো এই জায়গাটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা গুরুত্বপূর্ণ পলিসি হবে যে ইমিগ্রেশনকে কিভাবে রেগুলেট করা যাতে করে ততটুকুই সম্ভব যতটুকু আমেরিকার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। একটু জানতে যদি চাই স্যার যে সম্প্রসারণ নীতির বিশ্বাসটা সবার মধ্যে তিনি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। কানাডা নামে তিনি হচ্ছে ট্রুথে একটা পোস্ট করেছেন একদম কানাডার সঙ্গে তাদের ম্যাপ দিয়ে, যে কানাডা আসলে সার্বভৌম কোনো দেশ নয়, তাই কানাডার উচিত আমেরিকার সঙ্গে থাকা। গ্রিনল্যান্ডকে তিনি নিয়ে নিতে চাচ্ছেন, এরকম কিছু বিষয় আছে। সেগুলো আসলে কি ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন? এটা খুবই ইন্টারেস্টিং, মানে এই কারণ যে আমরা যদি ডোনাল্ড ট্রাম্পের প্রথম 4 বছর দেখি, এক্সপ্যানশনিস্ট পলিসির জায়গাটায় ডোনাল্ড ট্রাম্প যতখানি মানে আমরা এর এভিডেন্সগুলো দেখি যে কী বাস্তবায়ন করতে উনি সক্ষম হয়েছেন, তার থেকেও বড় বেশি ছিল হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ ন্যাশনালিস্ট জায়গা। এটা কীরকম, সেরকম উনি যেমন বলেছিলেন যে মেক্সিকোর সাথে একটা ওয়াল তৈরি করা হবে যাতে করে কখনো মেক্সিকো থেকে ইলিগাল ইমিগ্রেশন আমেরিকায় না হয়। যদিও এটা বাস্তবিক পক্ষে করা সম্ভব হয়নি, বাট এক ধরনের রেস্ট্রিকটিভ মাইগ্রেশন পলিসি সেগুলো আমেরিকানরা খুব পছন্দ করেন। এটার একটা বড় ধরনের গ্রহণযোগ্যতা সাদা আমেরিকানদের মধ্যে, বিশেষ করে যারা একটু বেশি বয়স্ক তাদের মধ্যে থাকে, কারণ তারা মনে করেন, এবং যারা আরবান এডুকেটেড ওই ডেমোগ্রাফির অংশ না, মাচমোর সেমি আরবান, পেরি আরবান এবং মানে একটু পুরনো ধ্যান ধারণার বয়স বেশি, তারা মনে করেন যে আসলেই মাইগ্রেশনের দ্বারা আমেরিকার যে একটা একক ঐতিহ্য, ইউনিকনেস, এটা চলে যায়। এটা একটা সাধারণ কমন ফেনোমেনন, এবং পপুলিস্ট লিডাররা সাধারণত এটাকে পুঁজি করে তাদের কিন্তু যে মানে তাদের যে পপুলারিটি এটা বাড়ানোর চেষ্টা করেন, এবং এটা অনেক সময় কাজেও দেয়। এটা আমাদের দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের আমরা চিত্র এখানে দেখতে পাই। সো এক ধরনের পপুলিস্ট কালচার হচ্ছে যে এক্সপ্যানশনিজমের একটা আবহ তৈরি করা। এটা অনেকটা চিন্তা করা যায় এই জিনিসটা বহু আগে মানে আমরা যদি বলি যে মানে একসময় 1930s অ্যাডলফ হিটলারও করার চেষ্টা করেছিলেন। আমি কম্পেয়ার করছি না, মানে এটা একদম ভিন্ন সময়, ভিন্ন ব্যক্তিত্ব এবং ভিন্ন দেশের কথা। কিন্তু এই এক্সপ্যানশনিজম যে ইউরোপের বেশিরভাগ অংশ জার্মানির অংশ হওয়া উচিত, সেটা করতে গিয়েই পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা। এখন সেই বাস্তবতা ভিন্ন, কিন্তু এক্সপ্যানশনিজম বা এই বিষয়গুলোকে পলিটিক্যাল রেটরিকের মধ্যে আনা বা সামনে রাখা, সকলের সামনে উপস্থাপন করাটা একটা স্টাইল এই ধরনের লিডারশিপের, যেটা তার পপুলারিটি অনেকাংশে হয়তো বাড়ায়। জনাব মাসুদ করিম, অভ্যন্তরীণ বিষয়গুলো, চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। যদি এবার একটু বাইরে চিন্তা করি, কারণ বিশ্ব রাজনীতিতে তাদের ভূমিকাটা নিঃসন্দেহে তারা মোড়লের ভূমিকাতেই সবসময় থাকে। সেখানে বারবার যে বিষয়টি সামনে আসছিল যে ডোনাল্ড ট্রাম্প যখন নির্বাচিত হবেন, তিনি বলছিলেন যে আমি যদি থাকতাম তাহলে কখনো ইউক্রেন যুদ্ধ হতেই দিতাম না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের উপর তার প্রভাবের বিষয়টি কি থাকবে? সকলের প্রত্যাশার জায়গা, তিনি হয়তোবা এই যুদ্ধ বন্ধে বিশেষ ভূমিকা পালন করবেন। আপনার কি মনে হয়? ডোনাল্ড ট্রাম্প চিরাচরিত বৈশিষ্ট্য, উনি কিন্তু কোনো সামরিক মানে যুদ্ধে বিশ্বাসী না। ওনার হইল বাণিজ্য যুদ্ধ, ট্রেড। আপনি গত টার্মে যে লক্ষ্য করেন, উনি
সামরিক যুদ্ধ করেছেন ইয়েতে, মানে সামরিক বলছি, বাণিজ্য যুদ্ধ করেছেন চায়নার সঙ্গে। এইবার এখনো ইনাগুরেশন হয় নাই, তার আগে উনি বললেন যে 51তম প্রজাতন্ত্র, এটা কি রাজ্য, অঙ্গরাজ্য ঘোষণা করেছেন যে কানাডাকে ওনারা করতে চান। এবং ওটাও বলেছেন যে কানাডার থেকে যে পণ্য তারা ইম্পোর্ট করেন সেখানে 25% শুল্ক তারা এখানে আরোপ করবেন। উনি বলছেন যে 200 বিলিয়ন না 250 বিলিয়ন ডলার প্রতি বছর তারা এক্সট্রা গুনেন কানাডা থেকে ইম্পোর্টের কারণে, সেই জন্য তারা এই ট্যাক্সটা তারা ইম্পোর্ট করতে চান, উনি এটা বলছেন। এখন দেখা যাচ্ছে যে উনি নিজেও একজন ব্যবসায়ী এবং ওনার উপদেষ্টা যে এক্সের মালিক উনিও একজন ব্যবসায়ী, ইলন মাস্ক। ওনারা দিন শেষে হিসাব করেন যে কয় টাকা আমার ইনকাম হলো, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে তাদের বেশি কাজ করে, ওই পৃথিবীটা ওনারা সেভাবেই চালাতে চাচ্ছেন। সেই কারণে দেখা যাচ্ছে যে এটা একটা, উনি মার্কেটে ছাড়লেন, এটা তো একটা অবাস্তব যে কানাডাকে একটা অঙ্গরাজ্য করা, কারণ কানাডার প্রেসিডেন্টও অপোজিশনের বলিভার কিংবা এনডিপি, এটা কি এনডিপি না, যে ছোট দলটা, এনডিপি লিডার, এভরিবডি রিজেক্টেড দিস, যেটা ইটস নট পসিবল। এবং এটাও উনি জানেন যে 25% যদি ট্যাক্স ইম্পোজ করেন তাহলে এই যে প্রোডাক্টগুলি ওনারা কানাডা থেকে ইম্পোর্ট করেন এগুলির দাম বাড়বে, আমেরিকার জনগণকে দিতে হবে। সো একটা ডিস্টেবিলাইজেশন এখানে ইকোনমিক্যালি, বাণিজ্যিক ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে হবে। এরকম যদি হয় সেটা উনি দেখতেছেন যে কোনটা থেকে কি লাভ হয়, ব্যবসায়ীরা তো এক্সপেরিমেন্ট করে, সেই হিসেবে উনি দেখছেন যে এখন আমেরিকা ফার্স্ট পলিসি ওনার, আবার কানাডিয়ানদের হলো কানাডা ফার্স্ট পলিসি। সুতরাং উভয়ই একটা হিসাব নিকাশের মধ্যে যাচ্ছেন, যেটা ওনারা বলতে চাচ্ছেন যে একটা বোথ পার্টির উইন উইন সিচুয়েশন আছে। আমরা বিক্রি করছি, আপনার কাছে পণ্য লাভবান হচ্ছে, কানাডা বলছে, উনি বলতেছেন যে ইম্পোর্ট করছে, বোথ পার্টি উইন উইন। এখন ওইটার উপরে যদি ট্যাক্স বাড়ায় তাইলে উনি এই প্রোডাক্টগুলি যেগুলি ওনারা কানাডা থেকে আনে ওইটা রাশিয়ার থেকে কিংবা চায়নার থেকে কিনতে হবে। তো সেই ক্ষেত্রে রাশিয়া থেকে আনাও তো খুব কঠিন, কারণ রাশিয়াতে তো ওনারাই নিজেরাই স্যাংশন দিয়ে রেখেছেন। সুতরাং বিষয়গুলি একটু জটিলতার দিকে যাচ্ছে এবং ডোনাল্ড ট্রাম্প যে ধরনের কথাবার্তাগুলি বলছেন এতে বোঝা যাচ্ছে যে আমেরিকার জন্য ইকোনমিক যুদ্ধ, মানে বাইডেন যেভাবে সামরিক যুদ্ধের দিকে গিয়েছিলেন, উনি হয়তো এই যে ট্যাক্সেশন বা বাণিজ্য যুদ্ধের দিকে অগ্রসর হবেন এবং সেখান থেকে উনি কিভাবে লাভ পাওয়া যায় সেই বিষয়গুলো দেখবেন। এবং সেটা স্টার্টেড ফ্রম হিজ ক্লোজেস্ট নেইবার এবং সবচেয়ে ক্লোজেস্ট অ্যালাই তাদের সাথে, কানাডার সাথে। তবে আমার মনে হয় যে কানাডার যে চেঞ্জ ওভারটা আসতেছে, মনে হয় যে ইলেকশন তো মনে হয় আগেই হয়ে যাবে, যেহেতু লেবার বলছেন যে তারা এখন পপুলারিটি হাই এবং জাস্টিন ট্রুডো অলরেডি রিজাইন করছেন ইন্টারনাল হাউজিং, হেলথ এবং অন্যান্য সমস্যার কারণে, যেখানে তার জনপ্রিয়তা, তার অর্থমন্ত্রী পদত্যাগ করছেন ডিসেম্বরে। তো সুতরাং এখন লেবার আসলেও তো উনিও তো ট্রাম্পের মতোই একটু পাগলামি করেন, আপনারা জানেন সেও একটা কনজারভেটিভ লিডার। একটু ট্রাম্পের বিষয়টি নিয়ে যখন কথা বলছি, আমেরিকার একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে যদি জানতে চাই, সেটা হচ্ছে যে পর্ন তারকাকে ঘুষ প্রদানের জন্য ডোনাল্ড ট্রাম্পের যে মামলাটি ছিল সেটিতে তিনি নিঃশর্ত মুক্তি পেয়েছে। সেটি নিয়ে এখন বিশ্বজুড়ে আসলে নানা ধরনের মন্তব্য ছড়াছড়ি হচ্ছে, নানা ধরনের প্রসঙ্গ আসছে যে ক্ষমতায় গিয়েছেন বলেই কি তিনি এখান থেকে নিঃশর্ত মুক্তি পেলেন কিনা। এবং শুধু আমেরিকা নয়, বিশ্বের অন্যান্য দেশেও আমরা এটা দেখে থাকি, যখন ক্ষমতায় যান তখন তার মামলাগুলো নিঃশর্তভাবে তিনি ক্ষমা পেয়ে যান। আপনার কাছে কি মনে হয়? এটা ক্ষমতার জন্য আমি বলবো না, কারণ আমেরিকান জুডিশিয়াল সিস্টেমটা একেবারেই ইন্ডিপেন্ডেন্ট এবং একেবারেই তাদের উপরে কোনো প্রভাব থাকে না। কিন্তু যেটা প্রভাব থাকে, যে আমেরিকান জুডিশিয়াল সিস্টেমের উপরে এই ট্রাম্পের বা কনজারভেটিভ, ওনার পার্টির নাম কি, রিপাবলিকান পার্টির বিরাট প্রভাব আছে। আপনি দেখছেন যে ইলেকশনের আগে কত রকম মামলা হলো ওনার নামে, মামলার কোনোটাই টিকলো না এবং ইলেকশনের রেজাল্ট নিয়েও চ্যালেঞ্জ করেও কিন্তু কোর্টের সাথে পায় না, কারণ ওইখানকার জাস্টিস সিস্টেমটার উপরে ওনার হেভি প্রভাব। এটা উনি ক্ষমতায় না থাকলেও, যদি উনি অপোজিশনে থাকতেন, তাহলে ওখানকার যে সিস্টেমটার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের বিরাট প্রভাব আছে। এখানকার যারা বিচারপতি আছেন, যারা অ্যাটর্নি আছেন, সবার উপরে ওনার প্রভাব আছে। উনি ক্ষমতায় না গেলেও এই জায়গাটায় ওনার একটা থাকতো। তো আমি যেটা মনে করি যে এই সমস্ত স্ক্যান্ডাল তো ওনার নামে শুরু থেকেই ছিল, এখনও আছে। এবং এই পর্ন তারকা, তারপর ওদেরকে ঘুষ দিয়ে আবার
মুখ বন্ধ করা, মানে এটা লোকে বলে যে এত টাকার মালিক কিন্তু দৃষ্টি খুব নিচে, সুতরাং সেই রকম একটা পিকুলিয়ার ক্যারেক্টার। হ্যাঁ, তো সুতরাং এটা একটা মানুষের এটা মানে মানে ট্রাম্পের যে শাসনকাল এরকম নানা রকম আলোচনা সমালোচনা এই সমস্ত সামনেও জন্ম দেবে, সেটাই আসলে সকলের ধারণা। আমরা গোল্ডেন বয় অফ কানাডা ট্রুডোকে নিয়ে একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক ফোনে যুক্ত আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। স্বাগত জানাচ্ছি। এই আয়োজনে কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। রংপুর মিঠাপুকুর থেকে আলামিন। জি, বলবেন। আমার প্রশ্ন হচ্ছে, ব্রিক্স এর সদস্য মানে ড্রাইভারের দায়িত্বে আছেন ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, এবং এই গোষ্ঠীর নতুন সদস্য ইথিওপিয়া, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর। বিশ্ব রাজনীতির নতুন শক্তির ভর কেন্দ্র হয়ে উঠছে কিনা ব্রিক্স, এবং এই সংস্থার অধীনে প্রায় ৪৫% জনসংখ্যা প্রতিনিধিত্ব করতেছে। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের জন্য ব্রিক্স প্রতিযোগিতার বা চ্যালেঞ্জের বা ভয়ের কারণ হচ্ছে কিনা? জি, অসংখ্য ধন্যবাদ আলামিন, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার প্রশ্নের উত্তরটি সময় মতো আমরা নিয়ে নিব। আরও একবার স্বাগত জানাই ডক্টর নীলয় রঞ্জন বিশ্বাস। যে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আসলে কথা বলতে চাই সেটি হচ্ছে যে, আমি বিরতিতে যাওয়ার আগে বলছিলাম গোল্ডেন বয় অফ কানাডা জাস্টিন ট্রুডোকে নিয়ে যখন কথা বলতে চাই, তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সম্ভবত মার্চেই তাকে কানাডাবাসী হারতে যাচ্ছে। কানাডা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে? আমরা যখন এই প্রশ্নটি সামনে আনি তখন স্বাভাবিকভাবে যে বিষয়টি আসে সেটি হচ্ছে প্রবাসীদের আগ্রহের জায়গা, ভীষণ রকম আগ্রহের জায়গা। সেখানে বলা হচ্ছে তিনি যখন পদত্যাগ করবেন তার আগ মুহূর্তের জরিপ বলছে তার জনপ্রিয়তা সে দেশে 22% নেমে এসেছে, যেটি 56% তার শুরুটা ছিল। মূল্যস্ফীতি, হাউজিংকে মূল সংকটের কথা বললেও সেটিকে যদি একটু বিশ্লেষণ করি আমরা, সেটি প্রবাসীদের দিকেই চলে যায়, যে প্রবাস নীতির জন্যই বলা হয়ে থাকে তার এই পতনের কথাও যদি বলি, সেটি বললেও অত্যুক্তি করা হবে না। আপনার কাছে কি মনে হয় কেন এই পরিবর্তন? ধন্যবাদ আপনাকে। আপনি যেই কারণগুলোর কথা বললেন এগুলোই আমরা কিন্তু মোটামুটি ইন্টেলেকচুয়াল ডিসকোর্স বলি বা পাবলিক ডিসকোর্স বলি, সেখানে আলোচনা হচ্ছে এবং বেশ কিছুদিন ধরেই। এবং জাস্টিন ট্রুডো যে শুধুমাত্র তার যে বিরোধী রাজনৈতিক শিবির তাদের আলোচনার শিকার হয়েছে তা না, বহুবার আমরা পার্লামেন্টেও দেখেছি, যেগুলো ইন্টারন্যাশনাল মিডিয়া, আমাদের দেশের মিডিয়াও কভার করেছে, যে যেখানে তিনি তার নিজের দলের এমপিদের দ্বারাই কিন্তু বিভিন্ন সময়ে বেশ কতগুলো বিষয়ে মূলত অর্থনৈতিক, একই সাথে আপনি যেগুলো বলছিলেন যেরকম হাউজিং যে পলিসি হুইচ ইজ অলসো কানেক্টেড উইথ দি স্লাইটলি ডিক্লাইনিং ট্রেন্ড বলা হচ্ছে, বা অর্থনীতির জায়গাতে বিশেষ করে মূল্যস্ফীতির জায়গাটা গুরুত্বপূর্ণ হচ্ছে, সেই জায়গাটা কি করে অ্যাড্রেস করছেন তার গভর্নমেন্ট, সেটাও দেখার বিষয় ছিল। এগুলো নিয়ে আলোচনা এবং সমালোচনার শিকার হয়েছেন। এবং তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে, দেখুন কানাডার ক্ষেত্রে আমরা মানে ফরেন পলিসিতে কানাডার কি অবস্থান, সেই জায়গাটায় অত্যন্ত সিগনিফিক্যান্ট নিউজ সবসময় হতে দেখি না, কিন্তু কানাডার অভিবাসন নীতি মানে ঐতিহাসিকভাবেই অনেকখানি টলারেন্ট, ডাইভার্স এবং ডাইভার্সিটিকে একসেপ্ট করার মতো, অর্থাৎ অনেক বেশি প্লুরাল, ওপেন, এই জায়গাগুলো আমরা দেখি। যখন আমরা দেখছি যে পৃথিবীর অনেক পশ্চিমা রাষ্ট্র ইমিগ্রেশনের উপরে এক ধরনের কি বলা হয় যে কনজারভেটিভ একটা স্ট্যান্ড পয়েন্ট নিচ্ছে, সেখানে কানাডাকে আমরা গত 9-10 বছরে, অর্থাৎ এই লিবারেলদের সময়টাতে, জাস্টিন ট্রুডোর সময়টাতে আমরা দেখেছি যে বিশেষ করে কোভিডের পরবর্তী সময়েও যখন পৃথিবীর অনেক রাষ্ট্র, পশ্চিমা রাষ্ট্রগুলো এই জায়গাটা ক্লোজ করে ফেলছিল এই ভয়ে যে প্রচুর পরিমাণে সংক্রমণ হবে, কানাডা কিছুটা সময় পরে আমরা দেখেছি যে কানাডায় কিন্তু স্টুডেন্ট ইমিগ্রেশন, এবং স্টুডেন্ট ইমিগ্রেশনের মানে একটা বড় লক্ষ্য থাকে একটা পর্যায়ে স্কিলড হিউম্যান রিসোর্স পাওয়া। এই জায়গাগুলো চিন্তা করে কানাডা কিন্তু তার এই অভিবাসন নীতিকে বেশ খানিকটা কি বলা হয় যে উদার একটা জায়গায় রাখতে সক্ষম হয়েছিল। কিন্তু বিগত 2-3 বছরে এবং মানে অনেকগুলো ইভেন্ট, মানে কোভিডের আফটার শক কাটিয়ে ওঠা, এটা যেরকম একটা বড় চ্যালেঞ্জ, পৃথিবীর সকল দেশই কম বেশি প্রভাবিত হয়েছে। রাশিয়া ইউক্রেন ওয়ারেরও একই বিষয় ছিল এই জায়গাগুলোতে, এবং একই সাথে যখন বৈশ্বিক অর্থনীতির প্রভাবে কানাডার অর্থনীতিও অনেকখানি মানে কি বলা হয় যে এখানে প্রভাবিত, তখন এই ইমিগ্রেশন নীতি এবং তার প্রভাব, হঠাৎ করে জনসংখ্যা বেড়ে যাওয়া, এই জনসংখ্যার একটা বড় অংশ কি বলা হয় যে এটা আইডেন্টিফাই করার চেষ্টা করলো যে হয়তোবা বড় অংশ অভিবাসী না, কিন্তু সিগনিফিকেন্ট যেই সংখ্যাটা বেড়েছে যারা বিদেশি, তাদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে
অভিবাসী থেকে তারা পূর্ণ নাগরিকত্ব পেয়ে যাচ্ছে, তার মানে পরিপূর্ণ সুযোগ সুবিধা। তখন বিষয়টা আসে হচ্ছে যে রিসোর্সের ডিস্ট্রিবিউশন। মাইগ্রেশন বা ইমিগ্রেন্টদেরকে ক্রিমিনালাইজ করা বা তাদের সম্পর্কে মানে এই ধরনের বক্তব্যগুলো আসে এই জায়গা থেকেই যে রিসোর্স ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, অনেক বেশি পরিমাণে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, এবং একই কনটেক্সটে হাউজিং, যেটা আমেরিকার যে কোনো জায়গা থেকে কম বলে মনে করা হতো কানাডাতে, সেটা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল গত 2-3 বছরে, যেটা জাস্টিন ট্রুডো ফেস করেছে। সো মূলত ইন্টারনাল ইস্যুসগুলো এখানে আমরা যদি দেখি সেটা একটা বড় কারণ। আরেকটা বড় বিষয়, অনেক সময় অ্যান্টি ইনকামবেন্সি ইফেক্ট আমরা বলি, যে বেশ অনেক বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় লিবারেল এবং জাস্টিন ট্রুডো রয়েছে, সুতরাং মানুষের মধ্যে একটা এই চাহিদা আসতেই পারে যে হু এলস ক্যান ডু বেটার। এটাকে লিবারেলদেরই মধ্যে অন্য আরেকজন নেতৃত্ব, নাকি এবার বোধহয় কনজারভেটিভদের একটু সুযোগ দেওয়ার সময় এসছে, সেটা ভবিষ্যতে আমরা ইলেকশনে দেখব। কিন্তু এই সময়টাই অনেকটা শতপ্রণোদিত হয়ে আমরা জাস্টিন ট্রুডোকে দেখলাম যে তিনি নিজেই ঘোষণা করলেন যে তার আর লিবারেল এই পার্টির নেতৃত্বে থাকার সুযোগ বা ইচ্ছা নেই, এবং তার মানে হচ্ছে যে অবভিয়াসলি কানাডা উইল গেট আ নিউ প্রাইম মিনিস্টার ভেরি সুন আফটার দ্য ইলেকশন। কিন্তু এর মাঝখানের ঘটনাটা হলো হচ্ছে কি যে এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য, যেটা জাস্টিন ট্রুডোকে তার মানে একবার চলে যাওয়ার সময়টাতেও বেশ খানিকটা টেনশনে ফেলে দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে ট্যারিফ ওভার দি ক্যানাডিয়ান গুডস, কিছু বক্তব্য যেটাকে অনেকে মনে করছেন স্থূল, কিন্তু আসলে কতটুকু স্থূল নাকি কতটুকু ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে এটাই সত্যি, যে যেটা উনি হয়তোবা একটু স্যাটায়ার করে বলেছেন যে দ্য গ্রেট গভর্নর অফ দি 51st স্টেট অফ ইউনাইটেড স্টেটস, যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, ইনফ্যাক্ট গতকালের টুইটটা সহ আর কি। সো একটু কমপ্লিকেটেড সময় হয়ে গেল বিদায়ের মুহূর্তটা, বিদায়ের মুহূর্তে আরো বেশি চ্যালেঞ্জের মুখে ফেলে দিল। যারা মাসুদ করিম, একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, সেটি হচ্ছে যে অনেকে বলছে যে ট্রাম্পের যে প্রেসিডেন্সি, এটি কানাডাকে অনেকটা আসলে চাপে ফেলছে। যেমনটি ডক্টর নীলু রঞ্জন বিশ্বাস বলছিলেন যে শেষ মুহূর্তে জাস্টিন ট্রুডো, জাস্টিন ট্রুডোর বাবাও তো আসলে পদত্যাগ করেছেন 15 বছর শাসন কাল শেষ করে, এবং শেষ মুহূর্তে তিনি যখন বুঝতে পারলেন যে তার জনপ্রিয়তা কমে গেছে, তখন তিনি সেই সিদ্ধান্ত নেন। একই বিষয় তার সঙ্গেও ঘটল। আপনার কাছে কি মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় আসা জাস্টিন ট্রুডোর পদত্যাগকে আরো বেশি ত্বরান্বিত করলো কিনা, চ্যালেঞ্জটা বাড়িয়ে দিল কিনা? ট্রাম্পের ক্ষমতায় আসার সাথে ট্রুডোর পদত্যাগের ডাইরেক্ট কোনো রিলেশন আমি দেখছি না। এটা ট্রুডোর আরো আগে পদত্যাগ করা উচিত ছিল বা সম্ভাবনা আছে, বরং উনি বেশি দিন থেকেছেন মানে মনের জুড়ে, কারণ ওনার অর্থমন্ত্রী তো ডিসেম্বরে পদত্যাগ করেছেন। হ্যাঁ, তারপরে জাস্টিন ট্রুডোর যে ওরা তো বলছে যে বলিয়েভ কি বললো যে ওনার কোনো ক্ষমতাই নেই, মানে উনি একটা দুর্বল, ওনার বর্ডারের উপরে ওনার কোনো নিয়ন্ত্রণ নাই, যাচ্ছে তাই আসতেছে, মানে ইমিগ্রেশন এটা ওইটা, তারপর অর্থনীতির খুব বেহাল দশা ওদের স্ট্যান্ডার্ডে, তারপরে এই সমস্ত বিষয়ে উনি ডোমেস্টিক্যালি ওনার জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। যদিও আমি যদি বলি যে ওনার বাবা পিয়ারে ট্রুডো বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে এই ট্রুডো পরিবারের বিরাট ব্যাপার আছে। পিয়ারে ট্রুডো 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদেরকে সহায়তা করেছিলেন। এটা কিন্তু আমেরিকার পলিসির বাইরে গিয়া, আমেরিকা ছিল আমাদের যুদ্ধের বিরুদ্ধে, এটা সবাই জানে, কিন্তু জাস্টিন ট্রুডোর বাবা পিয়ারে ট্রুডোই হেল্প করেছিলেন আমাদের শরণার্থীদের ইন্ডিয়াতে অন্যান্য জায়গায়, তিনি আমাদের মুক্তিযুদ্ধকেও হেল্প করেছিলেন একটা মানবিক দায়িত্ব হিসেবে। তারপরে যখন এই জাস্টিন ট্রুডো আসলেন 43 বছর বয়সে মাত্র প্রেসিডেন্ট যখন হইলেন, তো তখন এরপরে উনি 9 বছর কাটিয়েছেন, তো এখন বোধহয় 52 বছর, সবচেয়ে ইয়াংগেস্ট, এবং হ্যাঁ তারপরে বিয়ে শাদী করেছেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশের সাথে ওনাদের ট্রুডো পরিবারের যে সম্পর্ক সেটা শুধু না, আমি বলবো যে লিবারেল নেতৃত্ব, লিবারেল পার্টি ইজ অলওয়েজ গুড ফর বাংলাদেশি ইমিগ্রেন্ট। বাংলাদেশে আপনি বৈধ ইমিগ্রেন্ট আছে 1 লাখের মতো, মানে বৈধ, মানে তারা ওখানে থাকে, মানে রেসিডেন্সি পেয়েছে, মানে হ্যাঁ, তো ওরা এইরকম 1 লাখ। বাট যদি আপনি চিন্তা করেন স্টুডেন্ট, যদি আপনি চিন্তা করেন আদার ভিসা যেগুলি মানে ট্যুরিস্ট ভিসা অন্যান্যভাবে যারা যাচ্ছে, যারা পলিটিক্যাল অ্যাসাইলাম সিকার আছে, সেই সংখ্যাটা আর অনেক বেশি হবে। আমি সেটা বলবো না, কারণ সেটার উপর কি কোনো প্রভাব পড়তে পারে? সেটার উপরে তো বিরাট প্রভাব পড়বে যদি কনজারভেটিভরা যদি ক্ষমতায় আসে, এবং আসবে ডেফিনেটলি, কারণ ইলেকশন অক্টোবরে হওয়ার কথা, কিন্তু ইলেকশন আগে হবে, এটা হয়তো এপ্রিলের দিকেই হয়ে যাবে, যখন উনি ক্ষমতা ছেড়ে নতুন নেতা ক্ষমতা নিবে লিবারেল পার্টির, তখন এই কনজারভেটিভ বলিয়েভ এটা অবভিয়াসলি উইল বি দ্য প্রেসিডেন্ট, এটার কোনো বিকল্প নেই। এখন পর্যন্ত তার জনপ্রিয়তা, এবং জনপ্রিয়তা থাকতে থাকতে ইলেকশন দিতে হবে, ওনারা আগামী ইলেকশন চাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ইমিগ্রেশনদের উপর একটা বড়
সমস্যা হবে যে কোনো দেশে ইমিগ্রেশন, কারণ এটা খুব টাফ ইমিগ্রেন্ট পলিসি। আর সেকেন্ড হইলো আমাদের দেশের সাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা কিছু পটাশ ওখান থেকে ইম্পোর্ট করি, সেটা আমাদের একটা ইম্পোর্ট আছে। আমাদের গার্মেন্টস অন্যান্য আমেরিকা ইউরোপের মতো কিছু কানাডাতেও যায়, সেগুলি আছে। সেই ব্যবসা বাণিজ্যটা হয়তো কোনো বড় প্রভাব নাও পড়তে পারে, কিন্তু যেটা এখন ব্যবসা বাণিজ্য যদি আমেরিকা কানাডা রিলেশনের কারণে সেখানকার টার্মোইল চলে, যদি কানাডার অর্থনীতি খারাপ হয়ে যায় তাহলে আমাদের জিনিস পণ্যরা কমও কিনতে পারে, সেটা আমি বলতে পারি না। আর থার্ড যেটা হলো যে আমাদের দেশের সাথে একটা মাল্টিল্যাটারাল সম্পর্ক আছে কানাডার। যেমন ধরেন রোহিঙ্গাদেরকে ওরা কিন্তু বেশ সাহায্য টাহ্য দিত, ওদের অর্থনৈতিক চাপে পড়ে যাওয়াতে সাহায্য কমিয়ে দিয়েছে। তো আমি বলবো যে পরিস্থিতিটা ন্যাচুরালি খারাপ, তার উপরে যদি কনজারভেটিভরা আসে, অর্থনৈতিকভাবে কানাডা অনেকটাই এখন চাপের মুখে, বিশেষ করে আবাসনের দিকে যখন আমরা তাকাই তখন কোনো জায়গায় নাই, ঘরবাড়ি নাই, ইমিগ্রেন্ট নিয়ে থাকবে কোথায়, ডবলিং করতে হবে। বিশেষ করে রিফিউজি যারা ছিলেন, বিশেষ করে ইউক্রেনিয়ান যারা ছিলেন, তারা তো নানা ধরনের ভাতা সেখান থেকে পেতেন, নানা ধরনের সুযোগ সুবিধা পেতেন। সেটির উপর আমরা কিন্তু কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের এখন কিছু কিছু চিত্র দেখতে পাচ্ছি যে কিভাবে যারা রিফিউজি আছেন আবাসন সংকটে কিভাবে তারা আসলে একটা অন্যরকম জীবনযাপন করছেন, সেই ভয়াবহ চিত্রটা আমরা দেখতে পাই। সেটির উপর নিশ্চয়ই একটা অন্যরকম প্রভাব আসতে যাচ্ছে। না, ওনারা যেটা হলো যে এটা লং টার্ম, এমনিতেই তো এটা দুর্বল সরকার ছিল, আপনারা জানেন যে এটা একটা এনডিপি, এটা একটা কোয়ালিশন সরকার, এটা একটা একক কিন্তু সরকার না। জাস্টিন ট্রুডোর সরকারটা হলো যে তৃতীয় যে দল আছে এনডিপি, সেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সহায়তা নিয়ে এই সরকারটা আছে। ওই দলের নেতা পার্লামেন্টে বলছেন যে ট্রুডোকে আমরা চাই না, হ্যাঁ, তাহলে এখানে চেঞ্জ হবে। আবার তার ট্রুডোর দলের লোকেরাও ওনাকে চাচ্ছে না এখন। আবার ওই দিক দিয়ে কনজারভেটিভরা তো এখন তাদের জনপ্রিয়তা হু করে বাড়ছে অল্টারনেটিভ হিসেবে। তো এখানে ইকোনমিক পলিসিতে তারা যে রক্ষণশীলতা নিবে তাদের অর্থনীতিকে প্রোটেক্ট করার জন্যে, সেই জায়গাটায় আমি মনে করি যে ট্রুডোর পদত্যাগে আমাদের সমস্যা হয় নাই আমাদের দেশের, কিন্তু রক্ষণশীলরা যখন ক্ষমতায় আসবে তখন আমাদের ইমিগ্রেশনের জায়গাটায় মানে যে আমাদের থেকে স্টুডেন্টদেরকে যাবে নিবে কম, আমাদের যে যারা একটু টুরিস্ট ভিসায় যায় সেটাও হয়তো ইমিগ্রেন্ট যারা যায় সেটাতেও কমবে, এবং যারা ওখানে আছে ইলিগেল বা অন্যভাবে বা পলিটিক্যাল শেল্টার মানে অ্যাসাইলামে, তারাও হয়তো বৈধতা পাইতে সমস্যা হইলে অনেককে আবার ফেরতও পাঠাইতে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে ব্রিক্স নিয়ে একটু আলোচনা করতে চাই। ডক্টর নীলরঞ্জন বিশ্বাস, আপনার কাছে আসে। সেটা হচ্ছে যে ব্রিক্স নিয়ে একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন, তিনি একটি চমৎকার প্রশ্ন করেছেন, সেটা নিয়ে তো আলোচনা করবই। ব্রিক্সকে বলা হচ্ছে যে বর্তমান বিশ্বে অন্যতম অর্থনৈতিক একটা অঞ্চল, যেখানে আরও দেশ সেখানে যুক্ত হচ্ছে, বাংলাদেশের যুক্ত হওয়ার একটা প্রসেসও সেখানে রয়েছে। সেটি নিয়ে আমরা জানতে চাই যে এই যে দর্শকের প্রশ্ন দিয়ে একটু শুরু করি যে এখন যে পরিস্থিতি দাঁড়াচ্ছে সেখানে ব্রিক্স, আমেরিকা বা এই অঞ্চলগুলোর জন্য, পশ্চিমা শক্তির জন্য কোনো চ্যালেঞ্জের বিষয় হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ। আসলে এগেইন একজন অর্থনীতিবিদ হয়তো বা আরও টেকনিক্যালি বোঝাতে পারতো এই প্রশ্নটির উত্তর। আমারও মানে সম্পূর্ণভাবেই স্মরণে রয়েছে যে প্রশ্নটা আমাদের একজন সম্মানিত দর্শক করলেন। দুইভাবে যদি দেওয়া যায়, একটা বিষয় হচ্ছে যে যখন আমরা স্নায়ুযুদ্ধের সময় এক ধরনের ক্যাপিটালিস্ট এবং সোভিয়েত লেড কমিউনিস্ট ইকোনমিক ব্লক দেখেছিলাম, এই সময়টায় এসে একটা ভিন্ন ইকোনমিক ব্লক যদি চিন্তা করা হয় তাহলে এটা কি ক্যাপিটালিস্ট বা ফ্রি মার্কেট ইকোনমি বা লিবারেল ইকোনমির বিরুদ্ধে একটা ভিন্ন ধরনের অর্থনৈতিক মানে ইডিওলজিক্যালি ইন্সপায়ার্ড অর্থনৈতিক ব্লক তৈরি হচ্ছে ব্রিক্সের দ্বারা? এইটা হয়তোবা না, এটা আমার ধারণায় মনে হয় বিষয়টা তা না। কারণ আমরা যে স্ট্রাকচার ফলো করতে দেখছি, যে মার্কেট ব্যবস্থায় ব্রিক্স কাজ করছে, সেই বাজার ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা এখনও পর্যন্তই এক ধরনের নব্য উদারবাদী যে ধরনের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার মিলে। কিন্তু কোন জায়গাটায় একটা ভিন্ন ধারা তৈরি করতে ব্রিক্স হয়তো বা হেল্প করবে, সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন দেখলাম 45-এর পরে ব্রেটন উডস ইনস্টিটিউশনসগুলোর মাধ্যমে এই ক্যাপিটালিস্ট বা ফ্রি মার্কেট যে ইকোনমিক স্ট্রাকচার, এটাকে আরও সম্প্রসারণ করা হলো। ওয়ার্ল্ড ব্যাংক, IMF, টু এ লার্জ এক্সটেন্ট ইভেন ইউনাইটেড নেশনসের যেই ধরনের, যদিও মানে বিতর্কিত, কিন্তু ওই দিক থেকে চিন্তা করলে এক ধরনের বড় এই অর্থনৈতিক স্ট্রাকচারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই ইনস্টিটিউশনগুলো তৈরি হলো। সো আমরা ওই ধরনের কোনো ইনস্টিটিউশন বহু বছর দেখিনি যেটা
এই স্ট্রাকচারের মধ্যে থেকেও একটা ভিন্ন ধারা তৈরি করতে পারে। যেরকম একটা ছোট উদাহরণ, যে আমরা জানি যে আমাদের ট্রানজ্যাকশন এখনও US ডলার বেস, তার মানে আমেরিকার একটা বড় ধরনের এখানে কি বলা হয় যে কর্তৃত্ব রয়েছে ইন টার্মস অফ ফিনান্সিয়াল ট্রানজ্যাকশনস বা ইভেন ট্রেড ট্রানজ্যাকশনসের ক্ষেত্রে। এখন আমরা কি দেখব যে ব্রিক্সের মাধ্যমে যেহেতু আরও অনেক সদস্য এখানে যুক্ত হলো এবং রিজিওনাল রিপ্রেজেন্টেশন এক ধরনের রয়েছে, বিভিন্ন অঞ্চলেরই দেশগুলো রয়েছে যারা সেই অঞ্চলেও গুরুত্বপূর্ণ শক্তি, তো তারা সকলে মিলে কি একটা অল্টারনেটিভ কারেন্সি স্ট্রাকচার তৈরি করতে পারবে কিনা, তখন আমরা বলতে পারবো যে একেবারে পুরো মাত্রায় একটা অল্টারনেটিভ স্ট্রাকচার হয়েছে। বা আমরা জানি যে ব্রিক্সের দেশগুলোর মধ্য দিয়ে এক ধরনের একটা ব্যাংকিং স্ট্রাকচার তৈরি হয়েছে। তারা অল্টারনেটিভ পেমেন্ট স্ট্রাকচার কি করে করা যায় যদি US ডলার নিয়ে খুব সমস্যা তৈরি হয় কখনো, যেটা আমরা প্রায়ই দেখি, যেরকম রাশিয়া ইউক্রেন ওয়ারের পরেও আমরা দেখেছি যে আমাদের মতো দেশগুলো ডলার সংকটের কারণে এর বাজার ব্যবস্থায় একটা বড় ধরনের প্রভাব পড়েছে। তো তখন আমরা কি রাশিয়াকে রুবলে পে করতে পারতাম, বা আমরা কি আরও অন্যান্য আমাদের যারা বৃহৎ কি বলা হয় ট্রেডিং পার্টনার রয়েছে, আমরা কি সেই কারেন্সিকে পে করতে পারবো? এখনকার কাঠামোতে না, কিন্তু ভবিষ্যতে ব্রিক্স এবং এই ধরনের আরও এক্সপ্যান্সিভ একটা জায়গা নিয়ে কি একটা অল্টারনেটিভ ফিনান্সিয়াল স্ট্রাকচার বা ইকোনমিক ইউনিয়ন তৈরি করতে পারবে কিনা একটু দেখার বিষয় রয়েছে। আমরা অনেকেই শুনছিলাম যে বিগত যেই সভায় এই এক্সপ্যানশনটা হয়েছে সেখানে এরকম একটা মানে কি বলা হয় যে অনেকের এক্সপেকটেশন ছিল যে একটা অল্টারনেটিভ কারেন্সি করতে পারে কিনা। স্বর্ণমানের কথা তারা বলছে যে রিজার্ভ কারেন্সি হিসেবে তারা সেটাকে ইউজ করতে পারে, কিন্তু সেটা তো এখনো পর্যন্ত খুবই মুশকিল। এবং আমরা দেখছি যে এত ঘাত প্রতিঘাতের পরেও US ডলার বেসড যেই স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচার ভাঙাটা কিন্তু খুব মুশকিল। আর একটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে একই সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই ট্রেডিং স্ট্রাকচার ছাড়াও মনে রাখতে হবে যে একটা বড় সংখ্যক মানে যারা এখানে এই সদস্য রাষ্ট্র রয়েছেন এবং যারা মানে আরো কি বলা হয় যে প্রসপেক্টিভ মেম্বার হিসেবে ফিউচারে ডিসকাসড, এরা কিন্তু বড় মার্কেট, মানে এরা সকলে বৃহৎ জনসংখ্যার দেশ, বড় মার্কেট। জি, অসংখ্য ধন্যবাদ জনাব মাসুদ করিম। একই বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাই, কেননা তারা তো আসলে বিশ্বের জিডিপির 1% তাদের 45% জনসংখ্যা তাদের কাছে রয়েছে, 26.7% ভূমি অঞ্চল তাদের রয়েছে। সেই জন্য সবকিছু হিসেব করলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় যে এটা আমেরিকার জন্য ফিউচার চ্যালেঞ্জ হইতে পারে। কারণ হইলো যে এরা একটা অল্টারনেটিভ ডলারের মার্কেট করতে চাচ্ছে, এবং গত টার্মে যখন আমরা মেম্বারশিপ চাইলাম তখন আমেরিকা, আমরা শুধু না যারা অনেকেই চাইলো, আমেরিকা এরা অনেকেই তলে তলে বিরোধিতা করেছে, এবং আমাদেরটাকে তাদের মেম্বার আমাদের খুব ঘনিষ্ঠ ইন্ডিয়ার মাধ্যমে আপত্তি জানাইছে যে এইসব দেশের উপর স্যাংশন। তো এত শেখ হাসিনার আমলে এত ভালো সম্পর্ক কিন্তু ওই জায়গায় অবজেকশন দেওয়া হয়েছে। তাহলে দেখা যাচ্ছে যে আমেরিকা কিন্তু এটা বিরোধিতা করছে, তাদের জন্য এটা মাথা ব্যথা। আর থার্ড হইলো যে এটা এমন সব দেশগুলি ইনভলভ হচ্ছে, ইরান, সৌদি আরবিয়া, UAE এবং অন্যান্য হচ্ছে। সুতরাং এটা বিরাট অর্থনৈতিক একটা শক্তিশালী নেটওয়ার্ক, শক্তিশালী হওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সম্ভাবনা থাকার মধ্যে আমরা যে একটু ব্যাকফুটে গেলাম এটা কিন্তু খুব ভালো হইল না। এই যে সম্মেলনটা আমরা রাশিয়াতে আমরা খুব লো লেভেল রিপ্রেজেন্টেশন, মানে মনে হয় কেউই যায় না, মানে আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখার আশার থেকে হয়তো যায় নাই, কিন্তু এখন তো ট্রাম্পের আমল যে আশায়, আমার মনে হয় যে এটার স্কোপটা নেওয়া উচিত ছিল। কারণ যেহেতু রিজনাল রিপ্রেজেন্টেশন তারা তৈরি করতেছে, সুতরাং ভৌগোলিক কারণে আমাদের সম্ভাবনা কিন্তু স্টিল দেয়ার ছিল, কিন্তু সেখান থেকে আমি জানি না ইন্টারিম গভর্নমেন্ট ওয়াই পুল দেম আউট। সো এটা একটা চিন্তার বিষয়, কিন্তু আমি মনে করি এটার সাথে এনগেজমেন্ট হওয়া আমাদের দরকার, অল্টারনেটিভ সব কিছু হাতে রাখার দরকার। আমরা তো এইভাবে চিন্তা করলে হবে না, আমাদের দেশের ভবিষ্যতের কথা চিন্তা করলে আমরা এই যে ডলার সংকট সেটাও তো আমরা আসলে সামাল দিতে সেভাবে আসলে পারছি না সত্যিকার অর্থে যদি বলতে যাই। অসংখ্য ধন্যবাদ ডক্টর নীলরঞ্জন বিশ্বাস, ধন্যবাদ মাসুদ করিম আমাদের এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন, ATN নিউজের সঙ্গে থাকুন, নিউজ আওয়ার এক্সট্রার সঙ্গে থাকুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।